দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন জয়তুন বিজনেস সলিউশনের চেয়ারম্যান ও সাবেক ব্যাংকার জনাব আরফান আলী। আরফান আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ৭১ বিজনেসের এই আয়োজনে। এই যে ব্যাংক রেজুলেশন আইনের ১৮ ক ধারা, সেটা আসলে যুক্ত করা হয়েছিল এবং সেটি আবার বাতিলেরও প্রয়োজন মনে করা হয়েছে সরকারের পক্ষ থেকে, এবং সেটি করা হয়েছে। এই যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, এটা আসলে কারণ কি বলে আপনি মনে করছেন? এতে আমানতকারী এবং ব্যাংক যেগুলো, সেগুলোর মধ্যে আসলে কোনো ধরনের সংকট তৈরি হবে কিনা? যে ধারণা যে যে মার্কেট থেকে যে ইনফরমেশন এসেছে এবং যেই ওপিনিয়নটা তৈরি হয়েছিল, বিশেষ করে ১৮ ক ধারা যুক্ত করার কারণে, যে এই মালিকানা কি পূর্বতন যেই মালিকদের কাছে এটা ফিরে যাবে আফটার পেমেন্ট অফ সার্টেন অ্যামাউন্ট অফ ক্যাপিটাল, সেই হিসেবে। তো সেখান থেকে যে সরে আসছে এই সিদ্ধান্তটা, এটা একটা বড় রকমের ওয়েলকামিং মুভ। আমরা মনে করি যে এতে করে এই যে ব্যাংকের টাকা পয়সা নষ্ট করে ব্যাংককে বিভিন্ন দুরবস্থার মধ্যে ফেলে দিয়ে আবার সেই ব্যাংকের দায়িত্ব গ্রহণ করতে যাওয়া, এখান থেকে বিরত থাকবে লোকজন। এখানে বিশেষ করে এই মালিকানার শব্দটাকে আমরা ভুল প্রয়োগ করছি। এই মালিকানা কিন্তু সর্বসাধারণের, এই মালিকানা কিন্তু শেয়ার হোল্ডারদের, যে কোনো শেয়ার হোল্ডারদের। এখন যারা এই বোর্ড অফ ডাইরেক্টরস হিসেবে নির্বাচিত হন শেয়ার হোল্ডারদের থেকে, তারা এটা পরিচালনার দায়িত্ব পান। কিন্তু পরিচালনার দায়িত্ব যদি যথাযথভাবে পালন করতে না পারেন এবং ব্যাংকের যখন মূলধন ঘাটতি দেখা দেয়, তখন কিন্তু এই মালিকানার সত্ত্ব বলে কিছু থাকে না, এই বোর্ডও থাকে না। এই কারণে এখন যেই ব্যবস্থাটা হয়েছে, যে এই ক্যাপিটাল ইনজেকশন যেখান থেকে হবে, এই মালিকানা তাদেরই থাকবে, এটা গভর্নমেন্টের। এখন গভর্নমেন্ট টাকা দিয়ে ব্যাংকগুলোকে টিকিয়ে রেখেছে, সুতরাং এই মালিকানা অটোমেটিক্যালি গভর্নমেন্টের হবে। এবং গভর্নমেন্টের পরে যদি কেউ টাকা পয়সা দিয়ে নতুন করে ক্যাপিটালাইজ করে কোনো ব্যাংক নিতে চায়, তখন নিতে পারবে, এটা যেই হোক। সেখানে এই পথটা এখন সুগম হয়েছে। এটা মার্কেটের জন্য ভালো, এটা কনফিডেন্স বিল্ডিং এর জন্য ভালো। বিশেষ করে যারা আমানতকারী, তাদের কিন্তু একজন ব্যক্তি আমানতকারীর খুব বেশি করার কিছু থাকে না এই সমস্ত ডিসিশন মেকিং এ। তারা নির্ভর করে সরকারি ডিসিশনের উপর, তার নির্ভর করে বাংলাদেশ ব্যাংকের ডিসিশনের উপর। নির্ভরশীলতা ওখান থেকে, বিশ্বাসটা। সুতরাং এখানে বিশ্বাসটা তারা আবার ফেরত পাবে এবং ভালোভাবে সামনের দিনে বাংলাদেশ ব্যাংকও কাজ করে ব্যাংকগুলোকে স্টেবল করতে পারবে, এটা আমরা আশা করছি। আপনি বলছিলেন যে আসলে বাংলাদেশ ব্যাংক আরো ভালোভাবে এটার ফলে কাজ করতে পারবে। এই যে ধারাটি আসলে বাতিল হলো, এর কারণে আসলে যে পুরনো মালিক বা যে শেয়ার হোল্ডার রয়েছেন, তাদের আবার পুনরায় আবার ব্যাংকের মালিকানায় ফেরার কোনো সুযোগ তৈরি হয়েছে কিনা, বা এই ধারাটি বাতিলের পর নতুন করে যে দুর্নীতি, লুটপাট, এগুলো কি পুরোপুরি বন্ধ হবে কিনা, কি মনে হচ্ছে আপনার কাছে? পুরোপুরি দুর্নীতি বন্ধ হবে। আমরা বিভিন্ন সময় বলেছি যে এই ধরনের কার্যক্রমের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। আমাদের দেশে যেই ব্যাংকিং নিয়ে যে উৎপাত হয়েছে, বিশেষ করে ব্যাংকের ভিতরে বোর্ডের থেকে যেই কার্যক্রমের মাধ্যমে টাকা পয়সা বিভিন্ন সময় সরিয়ে নেওয়া হয়েছে, এগুলো সুষ্ঠুভাবে কখনো বিচারও হয়নি, তদন্ত হয়নি তেমন করে। যার ফলে অনেকে এটাকে খুব সহজলভ্য এবং একটা পথ বেছে নিয়েছেন যে সহজে টাকা পয়সা ব্যাংকের থেকে বার করা যায়। কিন্তু এই টাকা তো জনগণের টাকা, সাধারণ মানুষের টাকা, গভর্নমেন্টের টাকা। কারণ এই সরকার যে ভর্তুকি দিচ্ছে, মানে কি আপনার আমার টাকা, ট্যাক্সের টাকা দিয়ে গভর্নমেন্ট এই ভর্তুকিটা দিচ্ছে। সুতরাং এটা কিন্তু ওই মালিকানার অর্থ না যে এই যে এই সাধারণ জন শেয়ার হোল্ডার মনে করছে যে আমার মালিকানা। ব্যবসার ক্ষেত্রে লস হলে মালিকানা থাকে না। সুতরাং বিজনেসের ক্ষেত্রে যদি এটা প্রযোজ্য হয়, ব্যাংকের ক্ষেত্রে ঠিক সেম রুল প্রযোজ্য। এটাকেই বাংলাদেশ ব্যাংক এটাকে অ্যাপ্লাই করা উচিত বাংলাদেশ ব্যাংকের, যে যেখানে ক্যাপিটাল নাই সেখানে মালিকানার কোনো প্রশ্ন নাই। সেখানে নতুন করে যারা ক্যাপিটাল দিবে তারাই মালিকানায় আসবে। এটা যদি ডিপোজিটররা যদি তাদের টাকা না নিয়ে এখানে শেয়ার হিসেবে তাদেরকে রাখতে দেওয়া হয়, তাহলে তাও হইতে পারে। একসময় ইস্টার্ন ব্যাংকে এটা হয়েছে না, ডিপোজিটরের টাকা দিয়ে তারা ইস্টার্ন ব্যাংকের মালিকানা হয়েছে এবং ইস্টার্ন ব্যাংক খুব ভালোভাবে চলেছে। সুতরাং ওই পূর্বতন মালিক বা এরা মালিক, এই ধরনের আলোচনার থেকে বরং বলা উচিত যে রেসিডুয়াল ভ্যালু কি আছে, ব্যালেন্স শিটটাকে ঠিক করে, যে ব্যালেন্স শিটের ক্যাপিটাল ইজ জিরো অথবা নেগেটিভ অথবা নাই অথবা ইনএডিকুয়েট। যদি অসম্পূর্ণ ক্যাপিটাল থাকে সেই সম্পূর্ণতা দিতে হবে এবং সেই সম্পূর্ণতা দিবে যারা, তারা ব্যাংক চালাবার ক্ষমতা প্রাপ্ত হবে এবং উইথ ডিসিপ্লিন, ফুল রেগুলেশন মেনে। খালি ব্যাংক চালাতে হবে না,
যেগুলো আমরা মনে করি যে গভর্নেন্স, যেই বোর্ড ম্যানেজমেন্টের মধ্যে যে সম্পর্ক, যেই ডিফারেন্স থাকা উচিত, যে ব্যবধান থাকা উচিত, সবকিছুতে বোর্ডের হস্তক্ষেপ বন্ধ করা এবং একটা ডিসিপ্লিনের মধ্যে ব্যাংকিংটাকে নিয়ে আসা। এছাড়া আমাদের দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে, কারণ আমাদের যে উন্নয়ন, যে অবকাঠামোর তার একটা বিরাট অংশ কিন্তু ব্যাংকিং ফাইন্যান্সে চলে। আমাদের এই যে বিজনেসগুলো আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্যাংক থেকে ফাইন্যান্স পাচ্ছে না অনেক ভালো ব্যবসায়ীরা, এই কারণে যে যেখানে লিকুইডিটি শর্টেজ হয়ে যাচ্ছে, যেখানে ডিপোজিটরের টাকা দিতে পারছে না, একটা ক্রাইসিস তৈরি হয়েছে, সেখানে গুড গভর্নেন্সের বিকল্প কিছু না। জনাব আরফান আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ৭১ বিজনেসের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ব্যাংক রেজুলেশন আইন ২০২৬-এর ১৮ ক ধারা বাতিল নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছিলেন জয়তুন বিজনেস সলিউশনের চেয়ারম্যান এবং সাবেক ব্যাংকার জনাব আরফান আলী।